সুপ্রিম কোর্ট বিচারালয় প্রতিষ্ঠা করা হবে এর বিরুদ্ধে কোনো ডিসিশন ছিল না। আপনি জুলাই সনদ পড়ে দেখেন। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে অধ্যাদেশ সেটাকে ল্যাপস করা হয়েছে। মানে পার্থ মিথ্যা কথা বলছেন। এরকম প্রত্যেকজন শুধুমাত্র ক্ষমতার জন্য দাঁড়ায় এক একজন মিথ্যা কথা বলতেছেন। সাউদ্দিন আহমেদ বললেন যে সংবিধান নাকি সংস্কার বলতে কিছু হয় না, হয় কি স্থগিত করা, হয় রহিত করা, আরো কি বললেন, কয়েকটা শব্দ বললেন। বিএনপি 31 দফার প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন। তাহলে এখানে মিথ্যা কথাটা কে বলছে? সাউদ্দিন আহমেদ সত্য বলছে নাকি বিএনপি 31 দফা সত্য বলছে? এই যে আমি বলছিলাম সাউদ্দিন আহমেদের বিএনপির তাক রহমানের বিএনপি এক না, এখানে আরেকটা প্রমাণ আছে। বিএনপি 31 দফা প্রণয়ন করেছে 31 জুলাই 2023 বা এরকম জুলাই মাসের কয়েকটা তারিখ, আমি তারিখ ভুল করতে পারি, 2023 সালে। তখন সাউদ্দিন আহমেদ ঘুমেছিলেন। হয়তো বিএনপি ওই সময় সঠিক লাইনে ছিল, বিএনপি সংবিধান সংস্কার করতে চাইছিল। এখন সাউদ্দিন আহমেদ ফিরে এসে বলতেছেন সংবিধান নাকি কখনো সংস্কার হয় না। তো ফলত এই যে সংবিধান সংস্কার হয় না, এটা বলার মাধ্যমে বিএনপির যে হিস্ট্রির সঠিক পথে থাকার ট্র্যাক, যে সঠিক পথে থাকার রাস্তা, এই রাস্তা থেকে সাউদ্দিন আহমেদরা বিএনপিকে দূরে সরাই নিচ্ছেন। গতকাল সাউদ্দিন আহমেদ বলছেন যে এই সুপ্রিম কোর্ট বিচারালয় না হলেও নাকি বিচারকরা স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করতে পারবেন। আমরা দেখলাম কি নিজেদের যে গ্রুপ থাকে, কনভারসেশন গ্রুপ, সেই গ্রুপে কথা বলার জন্য 28 জন বিচারককে শোকজ করা হয়েছে। এটা নাকি আবার বিচারকদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এ কেমন বিচারকদের স্বাধীনতা? গতকালকে তিনি এই কথা বলেছেন আইনমন্ত্রী, এবং তিনি সংবাদ সম্মেলন করে যে বিচারকরা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করবে। এনিওয়ে, তো এইরকম করে করে সংবিধানের দোহাই দিয়ে কিংবা সংবিধানের ভুল ভাল ব্যাখ্যা দিয়ে ইচ্ছা মতো ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন। সাউদ্দিন আহমেদরা মিথ্যা কথা বলে মানুষজনকে বোকা বানাচ্ছেন। এখন এই সংবিধানের আরো মজার ইতিহাস তো বাংলাদেশে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন এরশাদ সেনাপ্রধান ছিল, যখন বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি ছিল, শাহজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তখন এরশাদ দ্য গার্ডিয়ান এবং আরো নানা রকমের পত্রিকায় মানে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসনে নিয়োজিত থাকবে, এটা নাকি সংবিধানে যুক্ত করতে হবে, এরকম দাবি ছিল। এ দাবি এরশাদ নিজে করেছেন, আপনারা হিস্ট্রি বললে পাবেন। তো এই যে সংবিধানের নানা রকমের কুটচাল এবং সংবিধানের বিভিন্ন ভুল এবং মিথ্যা ব্যাখ্যা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের 70% মানুষের গণভোটের পক্ষে, রেফারেন্ডামের পক্ষে যে অবস্থান, সেই অবস্থানকে তারা মানে ইনকার করছেন। এইরকম একটা হিস্ট্রিক্যাল মুভমেন্টে দাঁড়ায় আমাদের কি করণীয়, যেটা আজকের মূল টপিক, যে ছাত্র নেতৃত্বের কি ভূমিকা। এই ভূমিকা নির্ধারণ করতে হলে ইতিহাসে ফিরে যেতে হবে। ইতিহাস কি বলে? ইতিহাস আমাদেরকে জাসদের গল্প শোনায়। ইতিহাস বলে যে শেখ মুজিবুর রহমান শেখ ফজলুল হক মনির পাশে দাঁড়াইলেও আরেকজন সিরাজুল আলম খান নতুন ছাত্রলীগ গড়তে পারেন, শেখ মুজিবকে ইনকার করতে পারেন, শেখ মুজিবের বাকশালকে ইনকার করতে পারেন। ইতিহাস আমাদেরকে বলে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব যখন বাকশাল প্রতিষ্ঠা করছেন, রক্ষী বাহিনী দিয়ে একের পর এক মানুষদেরকে হত্যা করছেন, গুম করছেন, মেজর জয়েলদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, ঠিক সেই সময় ছাত্ররা আবার দাঁড়ায় জাসদ করতে পারেন। ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়। ফলত এরকম একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায় বা 1.5 বছরের মাথায় দাঁড়ায় যখন এই গণ অভ্যুত্থানকে ইনডিরেক্টলি বিভিন্নভাবে বিলিফাই করার চেষ্টা চলতেছে, ঠিক সেই মুহূর্তে আমরা মনে করি যে 71 আরেকবার ফিরে আসতে পারে। এটাই আমাদেরকে হিস্ট্রি বলে, ইতিহাস আমাদেরকে এটাই বলে। ফলত আমরা তো ইতিহাসের সন্তান, আমরা তো সময়ের সন্তান, আমরা সময়ের সন্তান হয়ে উঠতে চাই, আমরা ইতিহাসের ভুল পথে চলতে চাই না। ফলত ইতিহাস আমাদেরকে শেখায় যে যত যাই কিছু হোক না কেন আমাদের সঠিক পথে থাকতে হবে। এইটাই ছাত্রদের মূল চালিকা শক্তি, এটাই ছাত্রদের চলার পথ। এবং এইটা যারা করতে পারবে তারা এই জেনারেশনের যে রাজনীতি, এই জেনারেশনের যে পলিটিক্স, সেই পলিটিক্সের রাইট ট্র্যাকে থাকবে।